ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের যে 1000+ সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এই সাপোর্টটা করেছে, এবং এই সাপোর্টটা ছাড়া আমরা কোনো কিছুই ছিলাম না। আজকে আমরা যেটুকু সেটা এই সকল সাবস্ক্রাইবারের জন্য। তো যারা ভাই এখনও পর্যন্ত আসছো কিন্তু সাবস্ক্রিপশন নিচ্ছ না বা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, তাকে একটা সাবস্ক্রাইব করতে তোমাকে অনুরোধ জানাই। একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেক হেল্প করবে। তোমার ক্ষেত্রে হয়তো জিনিসটা ফ্রি, বাট আমাকে অনেক হেল্প করবে, আমার অনেক এন্থু কিন্তু বাড়াবে। আমরা যে ব্যাপারটা নিয়ে তোমরা তো থাম্বনেল নিশ্চয়ই দেখেই নিয়েছো। তো যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে আসা সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির যেই 2022 সিভিল ইঞ্জিনিয়ারিং যে ইন্টারভিউ চলছে, সেই ইন্টারভিউটার কিন্তু জন্য একটা ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ চলছে। ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ কিন্তু চলছে। সেই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ অলরেডি আমাদের এটা 2 নাম্বার ব্যাচ। এটা আগের একটা ব্যাচ হয়ে গেছে, পেড ব্যাচ। ব্যাচ 1 ইজ অলরেডি কমপ্লিটেড। ব্যাচ 2 চলছে, যেখানে ব্যাচ 2তে যেটা চলছে 25শে ডিসেম্বর থেকে 25th ডিসেম্বর টু 24th জানুয়ারি অবধি এই ব্যাচটা চলবে, ব্যাচ 2। তো যারা এখনও এনরোল হওনি, যাদের ফেজ 4 রয়েছে আর ফেজ 5 ফেজ 6-এ যাদের নাম আসবে, তারা কিন্তু এনরোল চাইলেই আমাদের এই ব্যাচে হতে পারো। যারা এখনও হওনি তারাই হতে পারো। এছাড়া কি রয়েছে, এই যে ব্যাচ 2তে রয়েছে, ব্যাচ 2টার কেন আমি এনরোল হতে বলছি, কারণ ইন্টারভিউতে যে সমস্ত জিনিসপত্র আসছে তার সাথে কালচারে থাকা, একটা কন্টিনিউয়াস প্রসেসের সঙ্গে যুক্ত থাকা, এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে করতে হলে এমন একটা ব্যাচের সাথে যুক্ত হতে হবে যেখানে কিন্তু বেসিক ডিসকাশনও রয়েছে, যেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাসও রয়েছে। তো যেখানে ডাউট অ্যান্ড বেসিক এই দুটো জায়গাকেই ক্লিয়ার করার মতো জায়গা রয়েছে, সে জায়গাতে কন্টিনিউয়াস যুক্ত থাকলে পরে কি হবে, তোমার কিন্তু ভালোই হবে। তো ব্যাচ 2 যে শুরু হয়ে গেছে, ব্যাচ 2 অলরেডি চলছে। তো ব্যাচ 2তে তুমি কি পাবে? অনলি অ্যান্ড অনলি 550 টাকাতে তুমি এই ব্যাচটা পেয়ে যাবে। ব্যাচ 2টা যেটা 1 মাসের জন্য ভ্যালিড, 1 মান্থ ভ্যালিড। এই 1 মান্থে তুমি কি পাচ্ছ? এই 1 মান্থের ভিতরে তুমি একটা ইন্টারভিউ দিতে পারছো, একটা মক ইন্টারভিউ দিতে পারছো, প্লাস হচ্ছে একটা মক ইন্টারভিউ ছাড়া 2 থেকে 3টা করে ক্লাস, 2 থেকে 3টে করে ক্লাস, কখনো কখনো স্পেশাল ক্লাসে আরও বেশিও দেওয়া হচ্ছে। পার উইক তোমরা পেয়ে যাচ্ছ 2 থেকে 3টা করে ক্লাস পেয়ে যাচ্ছ পার উইকে। এছাড়া আরও পেয়ে যাচ্ছ যে ব্যাচ 1 যে ক্লাস করে গেছে, সে ব্যাচ 1-এর রেকর্ডেড ভিডিওগুলো কিন্তু তোমরা পাচ্ছ। এছাড়াও কিছু প্রাইম ভিডিও রয়েছে, সে প্রাইম ভিডিওগুলোও দেখার সুযোগ তোমরা পেয়ে যাবে। এরপর যেটা চলে আসি সেটা হচ্ছে যে কেউ রয়েছে, মানে আমি যেটা রিকমেন্ড করি বা অনেকেই রয়েছে যারা একের বেশি ইন্টারভিউ দিতে চাও, নিজেদেরকে আরও বেটার ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যেতে চাও, তো দুটো মক ইন্টারভিউ যারা দিতে চাও তাদের জন্য রয়েছে আরেকটা ভ্যালু, সেটা হচ্ছে 850 টাকা। এই 850 টাকার মাধ্যমে তোমরা দুটো মক ইন্টারভিউ এবং এই যে সমস্ত কিছু ছিল, অর্থাৎ 2 থেকে 3টে ক্লাস উইকেন্ডে, ব্যাচ 1-এর রেকর্ডেড ভিডিও, প্রাইম ভিডিও, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা এটার সাথে ইনক্লুডেড পাবে, কিন্তু শুধু একটা ইন্টারভিউ এক্সট্রা পাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো যদি তোমরা জয়েন হতে চাও, যারা এখনও জয়েন হয়নি, জয়েন হবো বলে ভাবছো, যাদের ফেজ 4, 5, 6 পরপর রয়েছে, তারা যদি জয়েন হতে চাও তাহলে তোমরা 8345024034 এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে কল করতে পারো, বা ডাইরেক্ট জিপে বা ফোনপে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারো আমার এই নাম্বারে। যখনই তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তোমাকে গ্রুপের লিঙ্ক এবং অ্যাপের এনরোলমেন্ট লিঙ্ক
তোমাকে আমি কি করব, পাঠিয়ে দেব। তোমরা সেখানেই জয়েন হয়ে যেতে পারবে এবং তোমরা সেখানে জয়েন হয়ে গেলেই তোমরা রেকর্ডেড ভিডিও দেখতে পারবে, ক্লাস করতে পারবে এবং কবে তুমি ইন্টারভিউ দিতে চাও সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবে। এছাড়াও কালকে আরেকটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, তোমরা জানো আশা করি, আমরা একটা জেই এবং এনএস নিয়ে পরে একটা কম্বাইন্ড ব্যাচ খুলছি। এটা 1 বছরের জন্য ভ্যালিড কম্বাইন্ড ব্যাচ খুলছি, যেটা 1 বছরের জন্য ভ্যালিড, যেখানে ফার্স্ট 20 যারা রয়েছে স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটা অফার চলছে এবং অনলি 5,000 টাকার মাধ্যমে তোমরা কি করতে পারবে, এই প্রথম 20 জন স্টুডেন্ট কিন্তু এনরোল করতে পারবে 1 বছরের জন্য, 1 ইয়ারের জন্য জয়েন করতে পারবে। বাকি 80 জন স্টুডেন্টকে দেখে নাও, আমি আগেই বলেছি 100 জনের বেশি আমি কিন্তু পড়াবো না অনলাইনে। এই বাকি 80 জন কিন্তু 6,000 টাকার মাধ্যমে সহজেই, এছাড়াও মাসিক কিস্তি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সব ব্যবস্থা রয়েছে, 1 বছরের জন্য তোমরা এই জেই ও এনএস ব্যাচে জয়েন হতে পারো। এবং এটা হচ্ছে স্টেট লেভেল এক্সাম গাইড, যেখানে এখন আমরা সম্পূর্ণ পরিমাণে ফোকাস করব দুটো এক্সামের উপরে। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরেকটা হচ্ছে এনএস নির্মাণ সহায়ক। দুটোর জন্যই আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পাবে, অবশ্যই পাবে, এবং তার সাথে সাথে দুটোর জন্য আলাদা আলাদা করে ক্লাস হবে, এমসিকিউ প্র্যাকটিস সেশন হবে, সমস্ত কিছু ডিটেলসে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমরা আগেই বলে দিয়েছি। 31 ডিসেম্বরের যে ভিডিওটা ছিল সেখানে আমরা জানিয়েছি। এছাড়াও যদি এই ব্যাচ নিয়ে তোমাদের এনরোলমেন্ট করতে হয় বা এক্সট্রা কিছু জানতে হয়, এনরোলমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, আমরা কিছু স্টুডেন্ট পেয়েছি, এনরোলমেন্ট অলরেডি শুরু হয়েছে। যদি তোমরাও এনরোলমেন্ট করতে চাও তাহলে হচ্ছে 8345024034 নাম্বারে তোমরা একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। রিগার্ডিং ডিটেলস তোমরা জানতে পেরে যাবে যে কি করতে হবে, কি করতে হবে না, কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে না। আই এম অলওয়েজ অ্যাভেলেবেল হেয়ার। আমরা সেখানে যে ডিসকাশন ক্লাসগুলো করছি, সেই ডিসকাশন ক্লাসের 29 তারিখের একটা ডিসকাশন ক্লাস আমরা করেছিলাম 29/12-তে। সেই 29/12 ক্লাসের কিছু ক্লিপিংস তোমাদের জন্য রইল এই ভিডিওর শেষে। ক্লিপিংসটা দেখে নাও, আর যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যান্ড রেজ করে দিও। দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো দেখা যাক। মিঠুনের আবার কি প্রশ্ন আছে? প্রথমে কোশ্চেনের আগেই কোশ্চেন, বলো কি প্রশ্ন আছে গো, বলে নাও। মিঠুন, হ্যাঁ স্যার, বলো কি প্রশ্ন রয়েছে। বিল্ডিং এর একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, যদি স্যার কলামে অথবা কোনো শিয়ার ওয়ালে, আরসিসি ওয়ালে যদি আমাদের কোনো ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং এর কাটিং লাইন আমাদের কোনো কারণে চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করবো? ওটার ক্ষেত্রে ওটাই কি করব মানে? স্যার, মানে অ্যাকচুয়ালি তো নর্মালি তো কলামে যেহেতু আরসিসি স্ট্রাকচার হলো, সেটাতে তো আমাদের কোনো প্লাম্বিং এর বা ইলেকট্রিক্যাল এর ওয়্যারিং এর জন্য যদি আমরা কাটিং করি, তো সেটা তো অ্যাকচুয়ালি ঠিক না। তো যদি এটা কি ওরকম কোনো জায়গায় কোথাও কোনো মানে ইন্টারভিউতে প্রশ্নটা ধরেছে, নাকি তুমি এটা কোথা থেকে শুনে এসে পরে বলছো? হ্যাঁ স্যার, আমাকে একজন করেছিল। আচ্ছা, তো এরকম কোনো প্রশ্ন হয় না যে সিআর ওয়ালে বা কলমে কাটিং আসছে, কি করে আসছে? তো প্রথম কথা হচ্ছে, যদি এরকম এসেছে সিআর ওয়ালে বা কলমের উপরে, তাহলে তোমাকে আগেই জেনে নিতে হবে যে সেই যে ডিজাইনটি করেছে সেই ডিজাইনটি সেইভাবে করেই তোমাকে পাঠিয়েছে। তুমি তো ডিজাইনার নও, তুমি কি ডিজাইনার নও? তাহলে যদি সেখানে তোমার চলে আসে, কলমে তো কোনোভাবেই দেওয়া যাবে না। কলমের ক্ষেত্রে আমাকে সেটাকে আউটারে রাখতে হবে, বাইরেই আমাকে করতে হবে উপরে। সিআর ওয়ালের ক্ষেত্রে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রিইনফোর্সমেন্টের মধ্যে তোমার কন্ডুইট লাইন চলে আসছে, সেক্ষেত্রেও আমাকে কি করতে হবে, উপরে নিয়ে আমি চলে আসবো, সারফেসে নিয়ে এসে আমি লাইন করব। ঠিক আছে, বুঝেছো? ও স্যার, এখন একটা কথা মাথায় আসলো, হয়তো এটাও তো হতে পারে আরসিসি যখন স্ট্রাকচারটা করব, তখনই যদি আমরা ওই মানে কি বলবো সেটাকে, কনসিল পাইপটা যদি ছেড়ে রেখে দিই, সেটাও হ্যাঁ, একটা সেটাও হবে, কিন্তু কলমে সেটা হয় না, করা হয় না। কলমের ভিতর দিয়ে কখনো কন্ডুইট পাইপ যায় না, শিয়ারের কলমের ক্ষেত্রে ভিতরে করা যায়। কখনো।
হ্যাঁ সিএলএল করা যাবে। আর যদি চলে আসে তুমি ভুলে গেছো, সেখানে কোনো রকম চেস কাটিং করবে না, তুমি ডাইরেক্ট কি করবে, একদম উপর উপর নিয়ে এসে পরে সেটা লিখে দেবে। এখনকার টাইমে এত ফলস, মানে যেটাকে আমরা ফল সিলিং বলি, বা এত ডেকোরেশনের জিনিস চলে এসেছে, যেটার ফলে খুব সহজেই সেই সমস্ত জিনিসগুলোকে লুকিয়ে দেওয়া সম্ভব, প্রচন্ড সুন্দরভাবে লুকিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ। কি হলো বাবলু, কিছু কোশ্চেন আছে নাকি? বাবলু দেখছি হাত তুলে আছে। কালকে আমরা স্ট্রাকচারাল পার্টটা শুরু করেছিলাম, একটা বিল্ডিং এর কি কি লেভেল হয়, একটা বিল্ডিং এর কি কি স্ট্রাকচারাল এলিমেন্ট হয়, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা অলরেডি একবার দেখেছি বা পড়েছি। সেই জায়গাটাতে যাওয়ার আগে আমরা আজকে গ্রুপে কিছু প্রশ্ন পেয়েছিলাম, সেগুলো একটু জাস্ট আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন যেটা পেয়েছিলাম, যে একটা ব্রিকওয়ার্ক রয়েছে, একটা ব্রিকওয়ার্ক আছে, প্রথম প্রশ্ন হিসাবে একটা ব্রিকওয়ার্ক রয়েছে, তার আউটার সাইডটা কেন স্মুথ করা হয়? একটা ব্রিকওয়ার্কের যে কোনো সাইডই স্মুথ করা যেতে পারে, যেখানে আমাদের অ্যাস্থেটিক ভিউ লাগবে সেই দিকটাকে আমরা স্মুথ করব। একদম ঠিক কথা, কেউ একজন এটা অ্যান্সারও করেছিল। তো স্বাভাবিকভাবে স্মুথ করার কারণ হচ্ছে, আমি তো দুটো সাইডকে স্মুথ করতে পারবো না, আমি একটা সাইড স্মুথ করব, আর একটা সাইডকে আমি কি রাখলাম, এবড়ো খেবড়ো রাখলাম, যাতে পরবর্তীকালে সেখানে হয়তো আমি প্লাস্টার করে সেটাকে মেকআপ করতে পারি। আর অ্যাস্থেটিক ভিউ আমার যেদিকে লাগবে সেদিকটা আমি স্মুথ করব, ব্যাস হয়ে গেল, নর্মাল অ্যান্সার। 2 নাম্বার হচ্ছে মঙ্গল একটা প্রশ্ন করেছিল, যেটা হচ্ছে কলম আর পেডেস্টালের ভিতর পার্থক্য কি? জানি না মঙ্গল কেন এই প্রশ্নটা করেছে, কারণ এই প্রশ্নটার মানে এই প্রশ্নটা আমি এতবার করেছি এবং এর প্রশ্নটার এতবার এত লোক অ্যান্সার করেছে, তারপরেও মঙ্গলের পছন্দ হয়নি। যাই হোক, মঙ্গলের সেই অ্যান্সারটা মনে হয়েছে কোথাও একটা আমার মুখ থেকে শোনার দরকার রয়েছে, তাই আমি এটা বলে দিই। কলম আর পেডেস্টালের ভিতর প্রথম যে পার্থক্যটা, সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিওর। এরা দুজনেই কিন্তু হচ্ছে কম্প্রেশন মেম্বার। যদি বলে যে, অনেক সময় প্রশ্ন উল্টে ঘুরিয়ে প্রশ্ন করে যে কলম আর পেডেস্টালের ভিতর মিলটা কোথায়, মিল কোথায় রয়েছে? তো কলম আর পেডেস্টাল এরা দুজনেই হচ্ছে কিন্তু কম্প্রেশন মেম্বার। কিন্তু যদি আমাদেরকে বলে পার্থক্য কি, তাহলে প্রথম যে পার্থক্যটা আমরা পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিওতে। আচ্ছা আমাকে বলো, একটা স্লেন্ডারনেস রেশিও আমি বলে দিচ্ছি যে <3, আরেকটার ক্ষেত্রে হচ্ছে 3 to 12, আরেকটা হচ্ছে greater than 12। তাহলে স্লেন্ডারনেস রেশিও যদি বাড়ে, কোনো ক্ষেত্রে যদি স্লেন্ডারনেস রেশিও বাড়ে, তাহলে তার টেন্ডেন্সি কি হবে? আর কোনো ক্ষেত্রে যদি স্লেন্ডারনেস রেশিও কমে, তার টেন্ডেন্সি কি হবে? মঙ্গল, তুমি এটার থেকে তোমার কোশ্চেনের অ্যান্সার পাবে, বলো কে বলবে? স্লেন্ডারনেস রেশিও বিশ্বজিৎ বলছি না স্যার। বিশ্বজিৎ বলো না, বিশ্বজিৎ বলো না, একটু দাঁড়াও, আর অন্য লোককে বলার সুযোগ দাও। হ্যাঁ বলো কে স্যার বলছো? সোহেল বলছি স্যার। স্যার আমি বলবো স্যার মিঠুন। না মিঠুনও একটু দাঁড়াও, সোহেল, নতুন ছেলেদেরকে একটু সময় দাও। হ্যাঁ সোহেল বলো। হ্যাঁ স্যার, স্লেন্ডারনেস রেশিও বাড়া মানে কলামটা বেশি স্লেন্ডার হবে, মানে তা অপেক্ষাকৃত বেশি পাতলা হবে। সো বাকলিং টেন্ডেন্সি, স্লেন্ডারনেস রেশিও বাড়লে বাকলিং টেন্ডেন্সি বাড়বে। এ আর এ মাঝখানে পাতলা হবে কথাটা বলবে না, এটা খুব আচ্ছা মানে তুমি একজন টেকনিক্যাল ছেলে হয়ে না এরকম হ্যাঁ এটা হ্যাঁ লেমেনের মতো একটা কথা লাগছে। ঠিক হ্যাঁ কি আছে। হবে, বাকলিং টেন্ডেন্সিটা বেড়ে যাবে, রাইট? বাকলিং আর যদি টেন্ডেন্সি বাড়বে, স্লেন্ডারনেস রেশিও কম হয় তাহলে কি হবে? তার কম্প্রেসিং বা বাকলিং কাপলিং টেন্ডেন্সিটা বাকলিং রেজিস্ট্যান্সটা বাড়বে, যার ফলে বেশি বেশি লোডে কি হবে, বেশি লোডে সে ফেল করবে, অর্থাৎ তার ফেল করবে। কিটা বেড়ে যাবে, তার বাকলিং টেন্ডেন্সি কমলে কি বাড়বে? ক্রাসিং টেন্ডেন্সি বাড়বে, ক্রাসিং টেন্ডেন্সি বাড়বে। মঙ্গল রয়েছে, মঙ্গল ভাই, মঙ্গল, হ্যালো, মঙ্গল শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে তাহলে পাচ্ছি। বুঝতে পেরেছো কলমের সাথে পেডেস্টালের হ্যাঁ স্যার, পার্থক্য কোথায়? হ্যাঁ স্যার ঠিক আছে। কি কি আমাকে বুঝিয়ে বলো, আমাকে বলো তুমি, একটু আমি শুনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। শুনতে পাচ্ছি, তোমার কথা শুনতে পাওয়া যাচ্ছে, তুমি বলো। স্যার কলম এবং প্যাডেস্টাল দুটোই কম্প্রেশন মেম্বার, হুম, আর ডিফারেন্সটা আছে সিলিন্ডার রেশিওতে। কি কি পার্থক্য রয়েছে? সিলিন্ডারনেস রেশিও বাড়লে আপনার বাকলিং ফেলিয়ারটা বাড়বে।
স্লেন্ডারনেস রেশিও বাড়লে তার টেন্ডেন্সি কি কিসে টেন্ডেন্সি হবে? বাকলিং এর টেন্ডেন্সি বাড়বে। হ্যাঁ, আর বাকলিং এর টেন্ডেন্সি বাড়বে। কম্প্রেসিভ লোড নেওয়ার ক্ষমতা কমবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো ওকে। এরপরে আরেকটা কোশ্চেনে আমি যাব। অ্যাড করা যাবে? হ্যাঁ, কি কি বলছি এটার সাথে স্যার আরেকটা পয়েন্ট কি অ্যাড করব? মানে কি বলো বলছি বলো বলো। বলছি স্যার, যদি কলামটা যদি ধরুন লং কলাম হয় বা যেমনই শর্ট কলামই যদি ধরে নিই, এটার নিচে যদি প্যাডেস্টাল না থাকে, তো আমার কলামের ফুটিং এ যদি হেভি লোড আসে, তখন সেখানে পাঞ্চিং শেয়ারে ফেলিওর হতে পারে, কিন্তু প্যাডেস্টাল থাকলে সে পাঞ্চিং শেয়ারটাকে অ্যাভয়েড করা যাবে, পাঞ্চিং শেয়ারের মাধ্যমে ফেলিওরটাকে। না, এটা এটা দিয়ে, এই জিনিসটা দিয়ে কি তুমি কলম আর পেডেস্টালকে ডিফারেন্স করতে পারলে? তুমি যেটা বললে সেটা একটা নির্দেশমূলক বাক্য, যে কোনো জায়গায় যদি পেডেস্টাল না থেকে কলম থাকে, তাহলে সেখানে পাঞ্চিং সিয়ার আসবে। কেন পাঞ্চিং সিয়ার আসবে? পাঞ্চিং সিয়ার আসার কারণ হচ্ছে যে সেটা কম্প্রেশন লোডটা অতটা নিতে পারবে না, তাই ওই জায়গাটা কি হয়ে যাবে, পাঞ্চ হয়ে যাবে, তাই তো? তো সেই কথাটাই তো আমি আগে বললাম, যে যখনই স্লেন্ডারনেস রেশিও ডিফারেন্স থাকবে, যেটা স্লেন্ডারনেস রেশিও বেশি হয়ে যাবে, সেটার কিন্তু কম্প্রেশন নেওয়ার চান্সেসটা কমতে থাকবে, সেটার বাকলিং টেন্ডেন্সিটা বেশি হবে। উল্টো দিকেই যেখানে আমার পেডেস্টাল থাকবে, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার কম্প্রেসিভ নেচারটা বেশি হবে এবং ক্রাসিং হবে, বাকলিং হবে না। যাই হোক, ঠিক আছে, চলো নেক্সট। কলমকে বিম হিসাবে কেন ইউজ করতে পারবো না? এটা আবার কি প্রশ্ন গো? নিজে নিজে প্রশ্ন বানাচ্ছ নাকি? কলমকে বিম হিসাবে কেন ইউজ করতে পারবো না, এটা আবার কি প্রশ্ন গো? কলম একটা কম্প্রেশন মেম্বার, হরাইজন্টালি থাকে, কলমকে কি করে বিম হিসাবে ইউজ করব? স্যার আমি পরিমল বলছি স্যার। হ্যাঁ বলো। এটা একটা ইন্টারভিউ এর কোশ্চেনে মানে একটা ভিডিওতে শুনেছিলাম একটা জায়গায়, তো ওই জন্য কোশ্চেনটা ইন্টারভিউতে করলাম। যা খুশি প্রশ্ন করলে হবে কি করে? একটা কলম একটা কি মেম্বার, একটা কলম কি মেম্বার আগে বলো। কম্প্রেশন মেম্বার। আর একটা বিম কি মেম্বার? স্যার বিম তো ট্রান্সভার্স লোড নাই। কি মেম্বার, কি ফ্লেক্সচারাল মেম্বার, জানো না এটা ট্রান্সভার্স লোড নেই বলছো? ফ্লেক্সিবল কি মেম্বার। অবস্থা, মানে সত্যি এই সমস্ত কথাবার্তাগুলো বলতে গেলে আগে তো সেখানে আমাকে আনতে হবে যে একটা হরাইজন্টাল একটা রয়েছে একটা মেম্বার ভার্টিক্যাল, দুটোকে আমি সেম কি করে করব? এটা বিম আর স্ল্যাবে হতে পারে। এই প্রশ্নটা আমিও করি, যে একটা বিমকে কি আমি একটা স্ল্যাব বলতে পারি, বা একটা স্ল্যাবকে কি আমি একটা বিম হিসেবে কখনো ডিজাইন করতে পারি? বাট একটা কলমকে একটা কোশ্চেনটা আমি করছিলাম, যে কোশ্চেনটা আমি আজকে বলবো সেটা একটু শুনে নাও। একটা প্রশ্ন সেদিনে আমি বলেছিলাম, যে একজন প্রশ্ন করেছিল যে মর্টার বা ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে আমরা ওয়াটার কন্টেন্ট বের করব কি করে। তো এটা নিয়ে আমি বলেছিলাম নর্মাল কনসিস্টেন্সির কথা। এখানে একটা টার্ম আমি ভুল বলেছিলাম, সেটা আজকে আমি একটু কারেকশন করে নিতে চাইছি, তোমাদের কাছেও সেটা করে নাও তোমরা। সেটা হচ্ছে, আমি একটা কথা বলেছিলাম যে একটা কড়াই নেওয়া হয়, একটা কড়াইতে প্রথমে দেখে নেওয়া হয় যে এখানে কতটা পরিমাণে সিমেন্ট আর বালি মিশিয়ে, ধরো 1:3 তে আছে। সিমেন্ট আর বালি মিশিয়ে এই কড়াইটা কতটা ওজন হচ্ছে, ধরে নিলাম এর ওজনটা আসছে সিমেন্ট আর বালি মিশিয়ে এক্স কেজি। এইখানে আমি বলেছিলাম যে নর্মাল কনসিস্টেন্সিটা সিমেন্টের উপর লাগানো হয়, সিমেন্টের কোয়ান্টিটির উপরে, সেটা কিন্তু এখানে নয়। এই যে টোটাল কেজিটা আসবে, টোটাল কেজির উপর এই নর্মাল কনসিস্টেন্সি পার্সেন্টেজটাকে লাগানো হয়। আমি এটা ভুল বলেছিলাম, এটা একটু তোমরা কারেকশন করে নেবে। অর্থাৎ যদি আমার এখানে এক্স কেজি হয় আর নর্মাল কনসিস্টেন্সি যদি 30% হয়, তাহলে আমাকে 1/3 জল এখানে মেশাতে হবে। বুঝতে পেরেছো? কারণ সেন্টারে মিড মানে একটা বিমের সেন্টারে মিড স্প্যানে শেয়ার ফোর্সটা বেশি আসে, শেয়ার ফোর্স ইউজ করার দেখো, জন্য এক্সট্রা টপ তোমাকে একদম একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, আমার কোনো অসুবিধা নেই। সকলের এই প্রশ্নটার অ্যান্সারের সাথে সকলেই একমত হবে। কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাকে এক্সট্রা রিইনফোর্সমেন্টের কথা বলেছে, তোমাকে তো এখানে এক্সট্রা বটম টপ কোনো কিছু বলেনি। তোমাকে যে প্রশ্নটা করেছে তুমি সেভাবে অ্যান্সার করবে। তুমি অ্যান্সার করো যে এক্সট্রা রিইনফোর্সমেন্ট ইজ ইউজড ইন কনস্ট্রাকশন টু এনহ্যান্স দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ এ কংক্রিট এলিমেন্ট by providing additional tensile strength in areas where high stress is expected. বুঝে নাও,
তাহলে এক্সট্রা রিইনফোর্সমেন্ট কোথায় ইউজ করব? সেখানে ইউজ করব। কিসের জন্য ইউজ করব? টু এনহ্যান্স দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ এ কংক্রিট এলিমেন্ট বাই প্রোভাইডিং অ্যাডিশনাল টেনসাইল স্ট্রেংথ। কি করবে? অ্যাডিশনাল টেনসাইল স্ট্রেংথ দেবে ইন এরিয়াজ হোয়ার হাই স্ট্রেস ইজ এক্সপেক্টেড। শুধুমাত্র বিমের সাপোর্ট পয়েন্ট বা বটম এসব নয়, কাট আউটেও দেওয়া হয়ে থাকে। যে কোনো যদি ওপেন কোনো কাট আউট থাকে তার চারপাশেও এক্সট্রা রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। তার কারণ একটাই, যাতে সেখানে আমরা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটাকে ভালো করতে পারি। এছাড়াও আরেকটা জিনিস রয়েছে যেটা আমরা বারবার ভুলে যাই, কেউ এই কথাটা বলে না, সেটা হচ্ছে এই এক্সট্রা রিইনফোর্সমেন্ট গুলো ক্র্যাক প্রোপাগেশনকে কন্ট্রোল করে, ক্র্যাক প্রোপাগেশন হতে দেয় না। কোনো একটা ওপেনিং রয়েছে, কাট আউট রয়েছে, সেখানে ক্র্যাক এসে যাওয়ার চান্সেস অনেক বেশি যখন কোনো ক্ষেত্রে কোনো লোড এলো, এক্সট্রা লোড এলো, ডাইনামিক ফোর্স এলো, সেক্ষেত্রে তখন কিন্তু ক্র্যাক প্রোপাগেশনকে আটকানোর কাজ করে থাকে এই এক্সট্রা রিইনফোর্সমেন্ট গুলো। এটা কি করে? ডিস্ট্রিবিউট করে স্ট্রেসকে মোর ইভেনলি অ্যাক্রস দ্য স্ট্রাকচার। ভালো করে কথাগুলো লিখে নাও, বুঝে নাও। যখনই অ্যান্সার করবে কিছু একটা ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার করে দিলাম করো না। এক্সট্রা রিইনফোর্সমেন্ট তোমাকে বিম বলেছে, কলম বলেছে, কিছু বলেছে? কিছু বলেনি। যখন বলেনি আমি অ্যান্সার করব এক্সট্রা রিইনফোর্সমেন্ট হিসাবে। যে এক্সট্রা রিইনফোর্সমেন্ট ইউজ করা হয় টু এনহ্যান্স দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ এ কংক্রিট এলিমেন্ট বাই প্রোভাইডিং অ্যাডিশনাল টেনসাইল স্ট্রেংথ ইন দ্য এরিয়া হোয়ার হাই স্ট্রেস ইজ এক্সপেক্টেড। লাইক এবার তুমি বলতে পারো কাট আউট, তারপরে বলো সাপোর্ট পয়েন্ট অফ বিম, তারপরে বিভিন্ন লোকেশন, বিম বটম, যেখানে যেখানে বলবে। এছাড়াও বলবে আরেকটা জিনিস করতে আমাকে হেল্প করে, সেটা হচ্ছে কন্ট্রোল দা ক্র্যাক প্রোপাগেশন। ক্র্যাক প্রোপাগেশনকে কন্ট্রোল করতেও কিন্তু হেল্প করে। সকলে লিখে নিয়েছো নাকি এবারে অন্য প্রশ্নে চলে যাওয়ার পরে তারপরে আবার আসবে? সকলে লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। কারো অসুবিধা নেই তো? দেখো এখানে অভি বলছে, কি বলছে, স্যার একটু হাইওয়ে, ব্রিজ, রোড প্রজেক্ট রিলেটেড কিছু ক্লাস করাবেন স্যার এই বিল্ডিং প্রজেক্ট শেষ হলে। হাইওয়ে নিয়ে প্রচুর পড়িয়েছি, হাইওয়ে নিয়ে আমি আর ক্লাস করাবো না। হাইওয়ে নিয়ে প্রচুর করা, হ্যাঁ ব্রিজ নিয়ে কিছু করা যেতে পারে, ব্রিজ নিয়ে কিছু করা যেতে পারে, বাট হাইওয়ে নিয়ে অনেক হয়ে গেছে। নীতিশ মাহাতো বলছে না, কেন লেখনি কেন ভাই? স্যার এটা ভুল টাইপ হয়ে গেল। 7.5টাই দেবো, কিন্তু সেক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে দেবো, সেই জন্য ও 0.37 বলছিল। তো 0.375, 0.375 এরকম ভাবে ভেঙে আমরা দেবো দুটো ক্ষেত্রে। তো সেটা যোগ হয়ে পরে আলটিমেটলি 0.75ই হয়ে যাবে। বুঝতে পেরেছো হাসিম? যে ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে সেটা তুমি গুছিয়ে বলতে পারলে না, হ্যাঁ? হ্যাঁ স্যার, একটু স্যার মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে। স্যার আরেকটু ভালো বলুন সেটা, একটা কোশ্চেনটা লিখে নিতাম। কে গো? স্যার আমি স্যার বিষ্ণু। হ্যাঁ এই দেখো 75% বলছে। আরে 75% মানেই তো 0.75, 75% নয়, এই সরি 0.75% নয়, 75%। 0.75 অফ 75/100 অফ ASTX। হ্যাঁ বিষ্ণু লিখে নাও। আর একটু সর্বার্থ বলে দাও ভালো করে, আমি একটু রেস্ট নিই। দেখি সর্বার্থ বলো ভাই। ওই তো স্যার, মানে জেনারেলি আমরা কর্নারে যখন টরশনটাকে রেজিস্ট করার জন্য দিয়ে থাকি, মানে টপ মেশ এবং বটম মেশ হিসেবে, এবং হচ্ছে যে LX/5 এ দিয়ে থাকি, এবং 75% অফ দ্য মেন এনফোর্সমেন্ট প্রোভাইড করি। এবং যে ক্ষেত্রে আমার ওয়ান এন্ড কন্টিনিউয়াস অ্যান্ড ওয়ান এন্ড ডিসকন্টিনিউয়াস হবে, সেক্ষেত্রে আমরা ওই 75%টাকে ভেঙে ভেঙে দিই। সেটা হচ্ছে যে ওই 37.5% বা বলতে পারি 0.375 অফ 0.375, হ্যাঁ। 0.375 অফ ASTX আমরা প্রোভাইড করি। মানে আমার যে মেন এনফোর্সমেন্ট হবে ASTX, তার 75% বা তার 37.5% জেনারেলি প্রোভাইড করা হয়। হ্যাঁ মানে হাফ হাফ করে, যাই হোক। আর যে ক্ষেত্রে চারটা দিকই আমাদের কন্টিনিউয়াস হবে, সেক্ষেত্রে কোনো রকম টর্সনাল রিইনফোর্সমেন্ট অর কর্নার রিইনফোর্সমেন্ট ইউজ করার দরকার নেই। দরকার নেই। আর হচ্ছে এই
কর্নার এনফোর্সমেন্টটা শুধুমাত্র আমার 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে প্রোভাইড করব, 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা এটা প্রোভাইড করার দরকার পড়ে না। একদম একদম একদম। বিষ্ণু লিখতে পেরেছো? हाँ सर वही सर। আচ্ছা আচ্ছা, গুড গুড। আচ্ছা, আগের দিনে একটা প্রশ্ন নিয়ে পরে একটা ছেলে আমাকে পাগল করে দিয়েছিল, আমি জানি না তার নাম, আমি মনে করতে পারছি না, তাকে আমি বোঝাতেও পারলাম না কারণ আমি নিজেও থোকাহারা হয়ে গেছিলাম। তো সেই প্রশ্নটা একটু আজকে করি। সেটা হচ্ছে, সেই ছেলেটা আমাকে প্রশ্ন করেছিল, এটা মনে হয় সৌরকান্তি রানাই মনে হয়, জানি না, আমিও সেদিন ঠকেছিলাম বলে আমিও আর বেশি ঘাঁটিনি। প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা বিম আছে, আর এর মাঝে স্ল্যাব রয়েছে। তো এখানে বটমের যে রিইনফোর্সমেন্ট হয় সেটা তো মেন রিইনফোর্সমেন্ট, তোমরা জানো, আশা করি সকলে এটা জানা উচিত। তো সেক্ষেত্রে বটমের রিইনফোর্সমেন্ট তো আমরা সবসময় শর্টার স্প্যানে দেবো, তাই তো? ঠিক বলছি না হ্যাঁ ভুল স্যার, বলছি? শর্টার স্পিন। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শর্টার শর্টার স্পিন। স্প্যানে দেবো। তারপরে কি দেবো? হ্যাঁ স্যার, তার উপরে কি দেবো? লঙ্গার স্প্যানে ডিস্ট্রিবিউটর দেবো, তাই তো? সেকেন্ডারি ইনফরমেশন। হ্যাঁ, সেকেন্ডারিটা দেবো। এবারে ও আমাকে প্রশ্নটা করেছিল যে এই উপরে টপের ক্ষেত্রে কি করব, এক্সট্রা টপের ক্ষেত্রে আমি কি করব, দেখি বলো। এক্সট্রা টপ স্যার, পরিমল বলছি স্যার, এক্সট্রা টপও স্যার ওই টপেই দেওয়া হবে এক্সট্রা টপ। এক্সট্রা টপে টেনশনটা কোথায় আসছে বলো, বা টপের ক্ষেত্রে টেনশন কোথায় আসছে? স্যার এক্সট্রা টপ তো L/4 ডিসটেন্স প্রোভাইড করবে। এক্সট্রা টপে টেনসাইলটা ভাই এখানে উপরে আবার সে একই তো জিনিস, এই উপরে হবে, এই উপরে আমাদের মেন গুলো আসবে, মেন বার গুলো আসবে, আর ডিস্ট্রিবিউশন গুলো ঠিক এর নিচ দিয়ে আসবে। মানে স্যার যদি আমি কার্টেলমেন্ট দেই তাহলে এক্সট্রা টপ ভাবে দিতে হবে। আমি কাটেলমেন্টের কথাই বলছি, আমি কাটেলমেন্টের কথাই বললাম, আমি তো এখানে এগারো ক্র্যাঙ্ক বার বলিনি। আচ্ছা স্যার বলছিলাম বটম মেশটা রিভার্স হবে স্যার। হ্যাঁ, বটমে রিভার্স হবে, হ্যাঁ, গুড গুড গুড, রাইট রাইট রাইট, একদম ঠিক। যাই হোক, এই জিনিসটা কিন্তু তোমাদের কাছে একটু ক্লিয়ার করে নিও, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে ডিস্ট্রিবিউশন বার কেন দেওয়া হয় বলো তো, বলো ডিস্ট্রিবিউশন বার দেওয়ার কারণ কি? হাত তুলো দেখি, কে হাত তুলেছে গো? একজনই হাত তুলেছে, আর কেউ পারবে না? বিশ্বজিৎ রয় বলো, বিশ্বজিৎ স্যার বলো। মেন রেনফোর্সমেন্ট, হ্যাঁ স্যার মেন রেনফোর্সমেন্ট গুলোকে তার প্রপার পজিশনে মানে রাখা, আর আরেকটা হচ্ছে স্যার ওই ক্র্যাক বা কিছু আসলে সেটাকে রেজিস্ট করার জন্য। কি আর কি? ক্র্যাক আর কি? স্যার বলুন স্যার। কে গো? জি স্যার। স্যার টেম্পারেচারটাকে রেজিস্ট করার জন্য স্যার, টেম্পারেচার টেম্পারেচারকে রেজিস্ট করা নয় কিন্তু। হ্যাঁ, টেম্পারেচার স্ট্রেস স্যার। গুড গুড গুড। এই যারা দেখতে পাচ্ছ, এই যে সুন্দরভাবে যারা ইয়েতে লিখছো, আমাদের মেসেজে লিখছো চ্যাট বক্সে, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, দারুন দারুন। এই জিনিসটা করতে থাকো, এটা কিন্তু রাকেশ এই ছেলেগুলো করতো। তুমি অ্যান্সার দিতে পারো আর নাই পারো, তোমার কোশ্চেনের অ্যান্সার আমার কাছে পৌঁছাক না পৌঁছাক, ভরিয়ে দাও, চ্যাট বক্স ভরিয়ে দাও, কেউ পড়ুক না পড়ুক, আমি তো পড়বো রে বাবা। একদম ঠিক, টেম্পারেচার এন্ড ক্র্যাক রেজিস্ট করার জন্য, টেম্পারেচার নয়, টেম্পারেচারের জন্য যে স্ট্রেস আসবে সেই স্ট্রেস এবং ক্র্যাক। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে যে প্রশ্নটা করে, কিছু কিছু জায়গাতে অনেক জনকে এই প্রশ্নটা করেছে, যে একটা ক্যান্টিলিভার আছে, এই ক্যান্টিলিভারটাতে আমি শাটারিং কোন দিক থেকে খুলবো বলো তো? বলবো স্যার? না সর্বার্থ, আমি জানি তুমি পারবে, একটু অন্যান্য ছেলেরাও একটু বলুক। বলো সায়ন, বলো দেখি সায়ন। না স্যার বলবো বললে কেন? হাত বাড়াবার জায়গা রয়েছে তো, হাত বাড়াও। স্যার ফ্রি এন্ড থেকে করবো স্যার, স্ট্রিপিং এর সময় স্ট্রিপিং করার সময় ফ্রি এন্ড থেকে করবো। তার কারণ হচ্ছে যেহেতু এটা ক্যান্টিলিভার বিম, তো আমার রেনফোর্সমেন্টটাও সেই হিসাবে দেওয়া আছে, অর্থাৎ টেনশন সাইডটা উপরে থাকবে। তো আমি যদি উল্টো দিক থেকে খোলা শুরু করি তাহলে ওটা সিম্পলি সাপোর্টেডটা এর মতন অ্যাক্ট করা শুরু করে দেবে।
তখন উল্টো দিকে টেনশন চলে আসবে। আচ্ছা আমি যদি এরকম তো বলি যে একটা ক্যান্টিলিভার রয়েছে, তার সব থেকে ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আসছে? সে মোমেন্ট আসবে হচ্ছে ফিক্সড এন্ডে। তাহলে আমি যদি বলি যে ফিক্সড এন্ডে ম্যাক্সিমাম মোমেন্ট আসছে বলে আমি ওদিকে সব থেকে লাস্টে খুলবো, অসুবিধা কি হবে? হ্যাঁ স্যার, এটাও বলা যাবে, এটাও বলা যাবে স্যার। কেউ এর এর থেকে কেউ আলাদা কিছু বলবে, তারা হাত তুলো যদি আলাদা কেউ কিছু বলবে, ওই ফালতু হাত তুলো না। এর থেকে আলাদা কেউ কিছু বলবে? পৃথা বলবে নাকি? পৃথা কি বলবে বলো? স্যার আমি যদি এন্ড থেকে না খুলি, যদি আমি যেখানে ফিক্সড আছে সেখান থেকে যদি খোলা শুরু করি, তাহলে অনেক সময় ক্যান্টিলিভার বিমটা প্রপ ক্যান্টিলিভার বিম হিসেবে অ্যাক্ট করতে পারে স্যার। ফিক্স থেকে তো খুলবো না আমরা, আমরা তো ফ্রি থেকে হ্যাঁ খুলবো। স্যার, আমি ফ্রি থেকে যদি খুলি আর না খুলি, যদি আমি তাই বলছি স্যার, যদি ফ্রি থেকে ও আমরা আচ্ছা খুলবো আর যদি না খুলি তখন ওটা প্রপ ক্যান্টিলিভার হিসেবে অ্যাক্ট করবে। আচ্ছা, ঠিক 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 আছে। আচ্ছা ধরো একটা বিম রয়েছে, একটা ফ্লোর বিম আছে, ফ্লোর বিমটা এবং তার সাথে একটা কানেক্টেড স্ল্যাব আছে, তাহলে এটাকে আমরা কোথা থেকে খুলবো বলো? ফ্লোর বিম আর স্ল্যাবে আমরা কোথা থেকে খুলবো? দেখি হাত তোলো। স্যার বলবো? ও হাত তুল হাত তুলো না। এই বিষ্ণু কি আমার প্রশ্নটা দেখে পরে তুমি প্রশ্ন লিখলে নাকি, নাকি উনি আগেই করেছিলে কে জানে? স্যার স্যার আমি আগেই করেছিলাম স্যার। দেখতে পাচ্ছ তুমি বদমাইশ ছেলে আছো। বলো বলো, সর্বার্থরেটিভ এলিমেন্ট, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। বাকি কথা ঠিক আছে, বাকি ইজ ওকে, যে এটা ওয়াটার ড্যামেজ থেকে বাঁচায়, অ্যাস্থেটিক ভিউ দেয়, প্রোটেক্ট করে ওয়াল বা স্ট্রাকচারকে, সব ঠিক আছে। বাট এটা একটা মেশনারি এলিমেন্ট, এটা একটা ডেকোরেটিভ এলিমেন্ট, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। আচ্ছা আরেকটা জিনিস আমার এখানে বলার রয়েছে, লাস্ট কোশ্চেন আজকের আই থিঙ্ক, এরপরে আর আমি এগোতে পারবো না। সেটা হচ্ছে বলো পিসিসি ভার্সেস আরসিসি, বলো। স্ট্রেংথ নিয়ে কোনো চিন্তা নেই, তাহলে অবশ্যই আমরা ইউজ করতে পারি। আর তোমার ইঞ্জিনিয়ার ইনচার্জ বলে না দরকার নেই, আমার সেটিং টাইম আমি চেঞ্জ করব না, কোন রকম কোনো হিট জেনারেশন বাড়া কমা করব না, দেখবো না, এক্সপেরিমেন্ট করব না, তাহলে তুমি করতে পারবে না। বুঝতে পেরেছো কে প্রশ্নটা করেছিলে? পরিমল মনে হয়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এবার একটু প্রশ্নগুলোর অ্যান্সার করে দিই, কিছু প্রশ্ন রয়েছে। স্যার পিপিসি তে কিওরিং বেশি করা হয়, এই কেন করা হয় এটা একটু বলে দেবেন? কিওরিং টাইমটা বেশি হয় পিপিসি তে। পিপিসিতে কিউরিং টাইম কেন বেশি হয় তার আগে তুমি একটু ভাবার চেষ্টা করো যে পিপিসির ক্ষেত্রে আর্লি স্ট্রেংথ গেনিংটা কেন কম হয়, বলো তো? এটা কি তুমি জানো? পিপিসিতে আর্লি স্ট্রেংথ গেনিং কেন কম হয়? স্যার বলবো? বলবো স্যার? বলো বলো স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার পিপিসি তে পিপিসি যেহেতু আমরা পজোলনিক ম্যাটেরিয়াল ইউজ করি, তো ওটা ফ্রি লাইমের সঙ্গে বিক্রিয়া করে হচ্ছে সিএসএইচ জেল উৎপন্ন করে, এটা সেকেন্ডারি রিঅ্যাকশন বলে, সেই জন্য স্যার টাইমটা বেশি লাগে সেটিং হতে, তাই বেশি দিন আমাকে কিউরিং করতে হয়। এছাড়াও আরো হ্যাঁ একটা স্যার। কারণ আছে স্যার, আরেকটা কারণ আছে, বলো অভি বলো আরেকটা কারণ কি? স্যার আমি এটাই জানতাম আর কি। না এটা তো একটা কারণ, এছাড়াও আরো কারণ রয়েছে। আচ্ছা আচ্ছা, এছাড়াও স্যার আরেকটা বলবো, আমি বলবো। বলো বলো।